বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি লাইলুন নাহার, প্রভাষক, ভূগোল বিষয়। তোমাদের সাথে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা কিন্তু অনলাইনে ক্লাসগুলো করে অনেক দূর পর্যন্ত এগিয়েছি। তো যেহেতু তোমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, পরীক্ষাও দিয়েছো, এই কারণে আমরা আবার নতুন করে প্রথম থেকে তোমাদেরকে আবার চর্চা করানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগের সাথে গ্রহণ করবে। তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। আমরা কি পড়ব আজকে? মানব ভূগোল নিয়ে পড়ব। আমাদের দ্বিতীয় পত্রের যে বিষয়টি, সেই বিষয়টির নামই কিন্তু মানব ভূগোল। আমরা আজকে মানব ভূগোল নিয়ে আলোচনা করব। আসলে মানব ভূগোল নিয়ে আলোচনা করার আগে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আসলে ভূগোল কি। আমরা পড়েছি, 9-10-এ পড়েছি, অনেকের চর্চা নেই, আবার নতুন করে আমরা শুরু করব। প্রথমে কি জানব? ভূগোল কি। তাহলে আমরা ভূগোল কি সেটা দিয়েই শুরু করি। ভূগোল কি? ভূগোল, এটা আমরা খুব সহজেই বলতে পারি সাধারণভাবে। এটাকে খুব কষ্ট হবে না মনে রাখার জন্য, যে মনে রাখতে কষ্ট অথবা সমস্যা হচ্ছে। সেটা কি? আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। এই সংজ্ঞাটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি। এখন এই যে সংজ্ঞাটা, এটা কিন্তু পরীক্ষায় আসে। যখনই দ্বিতীয় পত্র থেকে মানব ভূগোলের প্রথম অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নতে কিন্তু ভূগোল কি এই সংজ্ঞাটা কিন্তু চাইতে পারে। তাহলে আমরা খুব ভালোভাবে মনে রাখবো ভূগোল কি। আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। আবার দেখো, বিভিন্ন ভূগোলবিদ ভূগোলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন ডাডলি স্টাম্পের মতে কি বলেছেন? পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল। পৃথিবী ও তার অধিবাসীদের হলো ভূগোল। পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল। এ ধরনের যে ছোট ছোট সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন বহু নির্বাচনীতেও আসে। নিচের কোনটি ডাডলি স্টাম্পের সংজ্ঞা, অথবা ক প্রশ্নে সৃজনশীলে সেখানেও আসে ডাডলি স্টাম্পের সংজ্ঞাটি লিখো। ডাডলি স্টাম্প ভূগোল সম্পর্কে যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি লিখো। তাহলে কি দিয়েছেন তিনি সংজ্ঞা? সেটি হচ্ছে পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। আরও অনেক ভূগোলবিদ আছে যারা ভূগোলকে নানানভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন হামবোল্ট। হামবোল্টের মতে পৃথিবীর সাথে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল। কি বলেছেন তিনি?
পৃথিবীর সাথে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল। আর এখানে কি থাকে, যাতে পৃথিবীতে পাওয়া সব কিছুর অধ্যয়ন ও বর্ণনা করা হয়, যাতে পৃথিবীতে পাওয়া সব কিছুর অধ্যয়ন ও বর্ণনা করা হয়। হামবোল্ট কি বলেছেন? হামবোল্ট বলেছেন পৃথিবীর সাথে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীতে পাওয়া সব কিছুর অধ্যয়ন ও বর্ণনা করা হয়। এ ধরনের সংজ্ঞাগুলোও কিন্তু পরীক্ষায় আসে। হামবোল্টের ভূগোল সম্পর্কিত সংজ্ঞাটি লিখো, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে দেখো, আমরা কিন্তু ভূগোলের সংজ্ঞা পেলাম। তিনটা সংজ্ঞা তো মোটামুটি আমরা লিখেছি। প্রথমটা তো একেবারেই সহজ, দ্বিতীয়টাও সহজ আছে। এই সংজ্ঞাগুলো আমরা আমাদের মনে রাখার চেষ্টা করব। এখন এই সংজ্ঞাগুলোর উপরে ভিত্তি করে যদি আমরা একটা ভূগোলের সংজ্ঞা খুব সুন্দর করে দাঁড় করাই, স্ট্যান্ডার্ড একটা সংজ্ঞা, তাহলে সেটা কি হতে পারে? আমরা যদি এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করি, তাহলে ভূগোল আসলে কি? আমরা এই সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে তাহলে ভূগোল কি? ভূগোল হচ্ছে স্থান ও কালের ভিত্তিতে পৃথিবীতে অবস্থিত মানুষ, স্থান ও কালের ভিত্তিতে পৃথিবীতে অবস্থিত মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই হচ্ছে ভূগোল, বা তাকেই ভূগোল বলে। তাই ভূগোল বা তাকে ভূগোল বলে। দেখো, আমরা কি দেখতে পাচ্ছি? স্থান ও কালের ভিত্তিতে বিভিন্ন স্থান এবং বিভিন্ন সময়ে পৃথিবীতে অবস্থিত মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, সেটিকেই আমরা কি বলছি? ভূগোল বলছি। তাহলে তো তোমাদের নিশ্চয়ই আর ভূগোল সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা যখন এরকম একটা সংজ্ঞা লিখব, এটা হচ্ছে কলেজের স্টুডেন্টদের জন্য একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা। আমরা এই ধরনের সংজ্ঞাগুলো অবশ্যই আমাদের চর্চার মধ্যে রাখব, যাতে পরীক্ষায় আসলে আমরা লিখতে পারি। এছাড়া যে ছোট ছোট সহজ সংজ্ঞাগুলো আছে, সেগুলোও আমরা আমাদের চর্চার মধ্যে রাখব, কারণ এগুলো মাঝে মাঝেই আমাদের পরীক্ষায় চলে আসে এবং আমাদেরকে এগুলো লিখতে হয়। এখন এই যে আমরা ভূগোল পড়ছি, যে বললাম ভূগোল, এখন এই ভূগোলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, দুটি শাখায় ভাগ করা যায়। ভূগোল কয়টি শাখায় ভাগ করা যায়? প্রধানত দুটি শাখায় ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আর দ্বিতীয়টি হচ্ছে মানব ভূগোল।
ভূগোলকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা যায়? দুটো শাখায় ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল কোনটি? ভূগোলের যে শাখায়, দুটো শাখা তো, যে শাখায় প্রাকৃতিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল হচ্ছে যেখানে প্রাকৃতিক বিষয়বস্তু নিয়ে, প্রাকৃতিকভাবে সৃষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। সেগুলো কোনগুলো? সেটা হচ্ছে যেমন পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, নদী, নালা, তারপর হচ্ছে সাগর, মহাসাগর, জলবায়ু, সমুদ্রের স্রোত, জোয়ার ভাটা, বনভূমি প্রভৃতি প্রাকৃতিক বিষয়াদি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আর মানব ভূগোল কোনটি? মানব ভূগোল হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ নিয়ে যেখানে আলোচনা করা হয়। মানব সৃষ্ট পরিবেশ, মানুষ পরিবেশের যে উপাদানগুলো সৃষ্টি করেছেন সেই পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। মানুষ কী ধরনের পরিবেশ সৃষ্টি করেছে? মানব সৃষ্ট উপাদান কোনগুলো? মানব সৃষ্ট উপাদানগুলো হচ্ছে যেমন ধরো জাতি, ধর্ম, তারপরে হচ্ছে আচার আচরণ, রীতিনীতি, তারপর হচ্ছে এক একটা দেশের খনিজ সম্পদ, শিল্প, এই যে উপাদানগুলো আছে, বিভিন্ন ধরনের মানবীয় যে উপাদানগুলো, সেগুলো আলোচনা করা হয় মানব ভূগোলে। তাহলে আমরা আজকে আমাদের আলোচনায় এই মানব ভূগোল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কিন্তু প্রথমে কি জানব? মানব ভূগোল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা আজকে কি নিয়ে জানব? মানব ভূগোল নিয়ে। মানব ভূগোল, তাই না? এখন প্রশ্ন আসবে, মানব ভূগোল কি? মানব ভূগোল হচ্ছে ভূগোলের যে শাখায়, এটাও তো ভূগোলের একটা শাখা, আমি তো এই কিছুক্ষণ আগেই বলেছি, তাই না? ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে সেখানকার মানুষের জীবনযাপন প্রণালী, সামাজিক রীতিনীতি এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে মানব ভূগোল। আমরা কি একটু লিখব? ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে, ভূগোলের যে শাখায় কি করা হয়? প্রাকৃতিক পরিবেশের সাথে সেখানকার মানুষের জীবনযাপন প্রণালী এবং সামাজিক রীতিনীতি ও সামাজিক রীতিনীতি কি করা হচ্ছে? সামাজিক রীতিনীতি এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে মানব ভূগোল। সংজ্ঞাটা কি আসছে? সংজ্ঞা আসছে ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের জীবনযাপন প্রণালী, সামাজিক রীতিনীতি এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে মানব ভূগোল। শিক্ষার্থীরা, তোমরা দেখো
এটা হচ্ছে একটা সাধারণত আমরা এই সংজ্ঞাটা লিখতে পারি। এবং যখনই মানব ভূগোলের প্রথম অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, সেখানে কিন্তু মানব ভূগোল কি এই প্রশ্নটা কিন্তু সহজেই চলে আসে, মানব ভূগোল কি, তাহলে আমরা সহজেই এই সংজ্ঞাটা লিখতে পারি। এরপরে বিভিন্ন ভূগোলবিদরা তো মানব ভূগোলের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, সেগুলাও যদি 2 নম্বরের জন্য যদি আসে মানব ভূগোল কি ব্যাখ্যা করো, তখন তোমরা কি করতে পারো, একজন ভূগোলবিদের সংজ্ঞা সেখানে তোমরা দিতে পারো, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা কি হয়ে যাচ্ছে, স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ভিদাল দা লাব্লাসের সংজ্ঞাটা লিখতে পারি। ভিদাল ভিদাল ডি লাব্লাস। ভিদাল ডি লাব্লাসের মতে মানব ভূগোল হলো এমন একটি নতুন ধারণা যা পৃথিবী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। মানব ভূগোল হলো এমন একটি নতুন ধারণা এমন একটি নতুন ধারণা যা পৃথিবী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। পৃথিবী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। দেখো তাহলে কি, ভিদাল দি লাব্লাসের মতে মানব ভূগোল হলো এমন একটি নতুন ধারণা, এখানে কি হবে, যা পৃথিবী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞাটাও আমরা সাথে লিখতে পারি। এছাড়া র্যাটজেলের সংজ্ঞাটা তো সহজ আছে, সেটাও লিখতে পারি। র্যাটজেল কি বলেছেন, র্যাটজেলের মতে মানব ভূগোল হলো মানব সমাজ এবং তার পরিবেশের মধ্যকার সম্পর্কের সংশ্লেষাত্মক বিশ্লেষণ। মানব ভূগোল হলো মানব সমাজ, মানব ভূগোল হলো মানব সমাজ ও তার পরিবেশের মধ্যকার সংশ্লেষাত্মক বিশ্লেষণ। তাহলে আমরা এই সংজ্ঞাটাও লিখতে পারি, সাথে ছোটও আছে। কি বলেছেন, মানব ভূগোল হলো মানব সমাজ এবং তার পরিবেশের মধ্যকার সংশ্লেষাত্মক বিশ্লেষণ। এই সংজ্ঞাটাও আমরা মানব ভূগোলের লিখতে পারি। শিক্ষার্থীরা তোমরা দেখো, এই যে সংজ্ঞাগুলো কিন্তু অনেক সময় সৃজনশীল প্রশ্নে চাইতে পারে। আবার বহু নির্বাচনী যখন প্রশ্ন আসে তখনও কিন্তু ছোট ছোট সংজ্ঞা যেগুলো আছে সেগুলো পরীক্ষায় চলে আসে। তাহলে আমরা কিন্তু মানব ভূগোল যে কি, মানব ভূগোল কাকে বলে সে সম্পর্কে একটি
সংক্ষিপ্ত ধারণা পেলাম। এখন আসো আমরা আজকের যে মূল বিষয় মানব ভূগোলের ক্ষেত্র। মানব ভূগোলকে আমরা ইংরেজিতে কি বলি? হিউম্যান জিওগ্রাফি। আমরা মানব ভূগোলকে কি বলি? হিউম্যান জিওগ্রাফি বলি। তোমরা অবশ্যই এটা মনে রাখবে। মানব ভূগোল হচ্ছে কি? মানব ভূগোল এটা হচ্ছে কি? হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোলকে আমরা কি বলতে থাকি? হিউম্যান জিওগ্রাফি বলে থাকি। এর আমরা কি দেখব? এর আমরা ক্ষেত্র দেখব। আজকে হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোলের ক্ষেত্র দেখব। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মানব ভূগোলের ক্ষেত্র বা ফিল্ড। কি বলি? দ্য ফিল্ড অফ হিউম্যান জিওগ্রাফি। হচ্ছে ক্ষেত্র। এখন মানব ভূগোলের ক্ষেত্র কোনটি? মানব ভূগোলের ক্ষেত্র হচ্ছে মানব ভূগোল যেসব বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ কার্যক্ষেত্রের বিস্তৃতিকেই আমরা মানব ভূগোলের ক্ষেত্র বলছি। মানব ভূগোল যে যে বিষয় নিয়ে কাজ করে, মানব ভূগোল যে যে বিষয় নিয়ে কাজ করে সেটাকেই আমরা বলছি, বা কার্যক্ষেত্রের বিস্তৃতিকেই আমরা ক্ষেত্র বলছি। যেহেতু মানব ভূগোল, তাহলে আমরা শুরুতেই বুঝতে পারছি মানব ভূগোল, তাহলে মানব ভূগোলের মূল আলোচ্য বিষয় আসলে কি হতে পারে? মানব ভূগোলের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। মানব ভূগোলের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষই হচ্ছে মানব ভূগোলের নায়ক। মানুষ নিয়ে আলোচনা করে, তার মানে তার ক্ষেত্র 1 নাম্বার হচ্ছে মানুষ, 2 নাম্বার হচ্ছে পরিবেশ, আর 3 হচ্ছে একটা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। মূলত এই 3টি বিষয়ই হচ্ছে মানব ভূগোলের ক্ষেত্র। মানব ভূগোল কি নিয়ে আলোচনা করে? মূলত এই 3টা বিষয় নিয়ে আলোচনা করে। কি নিয়ে? প্রথমেই হচ্ছে মানুষ নিয়ে আলোচনা করে, দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ নিয়ে আলোচনা করে, আর তৃতীয়ত হচ্ছে মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে। এখন শিক্ষার্থীরা দেখো, মানব ভূগোল মানুষের কি নিয়ে আলোচনা করে? আমরা যদি মানব ভূগোল মানুষ সম্পর্কে আলোচনা করে বলেছে, তাহলে সেখানে আমরা কি লিখতে পারি? মানব ভূগোলের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষের কি নিয়ে আলোচনা করে? মানুষের জন্ম, মানুষের মৃত্যু, মানুষের ধর্ম, মানুষের বর্ণ, জাতি। আমরা কি এগুলো বুঝতে পারছি? মানুষের ধর্ম, মানুষের বর্ণ, মানুষের জাতি, মানুষের আচার ব্যবহার, এটা হচ্ছে রীতিনীতি, আচার ব্যবহার, জীবিকা। তাহলে মানুষের এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে মানব ভূগোল। কি কি? মানুষের জন্ম, মৃত্যু, ধর্ম, বর্ণ, জাতি, রীতিনীতি, আচার আচরণ, বিভিন্ন ধরনের সংস্কৃতি, সব নিয়ে মানব ভূগোল আলোচনা করে। এখন দেখো, এই যে মানব ভূগোল শুধুমাত্র মানুষ নিয়েই তো আলোচনা করে না, মানুষ যে পরিবেশের মধ্যে বসবাস করে সেই পরিবেশ নিয়ে আলোচনা করে। তা হচ্ছে পরিবেশ। মানুষ, তাহলে পরিবেশ কি? আমরা খুব ছোটবেলায় পড়েছিলাম, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এই সংজ্ঞাটাই আসলে ঠিক আছে, এটাই সঠিক সংজ্ঞা। তবে আমরা কিভাবে বলতে পারি? মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাস করে
সেটাই হচ্ছে তার পরিবেশ। মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাস করে সেটাই হচ্ছে তার পরিবেশ। এই পরিবেশ আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ, এটাকে আমরা সামাজিক পরিবেশও বলি। তাহলে প্রাকৃতিক পরিবেশ কোনগুলো? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যেগুলো প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে, যেগুলো মানুষের দ্বারা সৃষ্টি না। সেগুলো কি আছে? পাহাড় পর্বত, নদী নালা, খালবিল, সাগর মহাসাগর, জলবায়ু, বায়ুমণ্ডল, তারপর হচ্ছে সমুদ্র স্রোত, বনভূমি, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর সামাজিক পরিবেশ কোনগুলো? সামাজিক পরিবেশ এই যে আমরা দেখলাম, সামাজিক পরিবেশ হচ্ছে মানুষের আচার আচরণ, রীতিনীতি, ধর্ম, বর্ণ, জাতি ইত্যাদি, এগুলো হচ্ছে মানুষের সাংস্কৃতিক পরিবেশ। এই যে প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ, এই দুই পরিবেশই মানুষের উপরে প্রভাব বিস্তার করে, অর্থাৎ এই পরিবেশ দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়, প্রভাবিত হয়। কিভাবে? দেখো, যেসব অঞ্চলে পাহাড়ি এলাকা, সেখানকার মানুষ এক ধরনের জীবন জীবিকা নির্বাহ করে, তাদের জীবিকা নির্বাহ করা কষ্টসাধ্য, তারা প্রচণ্ড পরিশ্রমী। আবার যেখানে সমতল ভূমি, সেখানকার মানুষের জীবন জীবিকা একটু আলাদা, সেখানকার মানুষ একটু আরামপ্রিয়, খুব সহজে তারা চাষাবাদ করতে পারে, পাহাড়ি এলাকায় চাষাবাদ করা সম্ভব না। তার মানে হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশ কি করছে? মানুষের জীবন জীবিকাকে নিয়ন্ত্রণ করছে। পাহাড়ি এলাকা হলে সেখানকার জীবন জীবিকা একরকম, মানুষের অর্থনৈতিক কার্যাবলী একরকম, আবার সমতল ভূমি হলেই কার্যাবলী অন্যরকম হয়ে যাচ্ছে। আবার যেখানে দেখা যাচ্ছে প্রচণ্ড গরম, সেই অঞ্চলের মানুষের জীবন জীবিকা একরকম, যেখানে প্রচণ্ড শীত, সেখানকার মানুষের বসতি, অর্থনৈতিক কার্যাবলী সেগুলো আলাদা রকম। আবার যেখানে নাতিশীতোষ্ণ অঞ্চল, সেই অঞ্চলের অধিবাসীদের মানুষের অর্থনৈতিক কার্যাবলী, জীবন জীবিকা, বসতি সব কিছু কিন্তু আলাদা। তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা, এই যে পরিবেশ, এই পরিবেশ কি করছে? মানুষের জীবন জীবিকাকে নিয়ন্ত্রণ করছে বা প্রভাবিত করছে। শুধু যে পরিবেশই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছে বা প্রভাবিত করছে তা না, মানুষও কিন্তু পরিবেশকে প্রভাবিত করছে, পরিবেশকে নিয়ন্ত্রণ করছে। এর একটা ফল তোমরা দেখো, বৈশ্বিক উষ্ণায়নটা কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ডেরই ফল। এক সময় এমন ছিল যে যদি বৃষ্টি না হতো তাহলে চাষাবাদ করা যেত না। এখন কি এরকম হয়? এখন বৃষ্টি না হলেও মানুষ কি করে? চাষাবাদ করতে পারে সেচের মাধ্যমে। এক সময় এমন হতো যে বন্যা হলে একদম হাজার হাজার একর জমি পানিতে তলিয়ে যেত, মানুষের ফসল উৎপাদন নষ্ট হতো, কিছুই করা যেত না, মানুষ তখন না খেয়ে থাকতে হতো। এখন কিন্তু এরকম হচ্ছে না। এখন কি করছে? এখন মানুষ কিছুটা হলেও পরিবেশের উপরে প্রভাব বিস্তার করছে। মানুষ এখন বেড়িবাঁধ দিচ্ছে, বন্যাকে আটকে দিচ্ছে, নদীকে তার নিজের পছন্দ মতো নদীর পানির প্রবাহটাকে ব্যবহার করছে, বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, বিভিন্নভাবে গাছপালা কেটে ফেলে সমতল ভূমি তৈরি করছে। এর বিরূপ প্রভাবও পড়ছে, কিন্তু তারপরেও মানুষ কিন্তু পরিবেশকে কি করছে? প্রভাবিত করছে। এই যে পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়া, একে অপরকে প্রভাবিত করছে, একে অপরকে ব্যবহার করছে, এই মিথস্ক্রিয়াটাই কিন্তু মানব ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে এই পরিবেশ হচ্ছে মানব ভূগোলের একটি ক্ষেত্র। তারপরে আমরা আসি অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী কি? মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেটাই হচ্ছে তার অর্থনৈতিক কার্যাবলী। আমি একজন শিক্ষক, শিক্ষকতা করা আমার কাজ, এটাই আমার অর্থনৈতিক কার্যাবলী। যে কৃষক
তার কাজ হচ্ছে কৃষিকাজ, সেটা তার অর্থনৈতিক কার্যাবলী। এভাবে ব্যবসায়ী, শ্রমিক, তারপরে হচ্ছে বিভিন্ন উকিল, ডাক্তার, সব যার যার অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ মানুষ যে কাজগুলো করে জীবিকা নির্বাহের জন্য, সেটাই হচ্ছে তার অর্থনৈতিক কার্যাবলী। এই যে অর্থনৈতিক কার্যাবলী মানুষের, এই অর্থনৈতিক কার্যাবলী কিন্তু এই যে কিছুক্ষণ আগেই আমি বলছিলাম, এগুলো কিন্তু মানুষের এই কার্যাবলীগুলো পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। কিভাবে পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত? দেখো, যেখানে মরুভূমি, সেখানে চাইলেও আমি কৃষিকাজ করতে পারবো না। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কৃষিকাজ করতে পারবো না, কারণ সেখানকার জলবায়ু, সেখানকার মৃত্তিকা কৃষিকাজের উপযোগী না। আবার যেখানে নদীমাতৃক দেশ, যেখানে অসংখ্য নদী আছে, সেখানকার মাটি কিন্তু উর্বর মাটি, পলি মাটি, ফলে সেখানে খুব সহজেই কিন্তু কৃষিকাজ করা যায়। বাংলাদেশের কথা চিন্তা করো, আঙ্গুল দিয়ে যদি খোঁচা দিয়ে একটা বীজ বপন করা হয়, সেখানেই কিন্তু কি হচ্ছে, আমাদের ওখান থেকে গাছ অঙ্কুরোদ্গম হচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে। পাহাড়ি এলাকায় কিন্তু এত সহজে সম্ভব না, যেখানে প্রচণ্ড মরুভূমি এলাকা, পাহাড়, সেখানেও কিন্তু সম্ভব না। তার মানে কি হচ্ছে, জলবায়ু দ্বারা, মৃত্তিকা দ্বারা মানুষের জীবন কি হচ্ছে, অর্থনৈতিক কার্যাবলীগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। যেখানে নদীমাতৃক দেশ, সেখানে মানুষ কৃষিকাজ করছে, যেখানে মরুভূমি অঞ্চল, সেখানে হয়তো তৃণভূমি জন্মাচ্ছে, মানুষ পশুপালন করছে। এইভাবে জীবন জীবিকা, মানুষের কার্যাবলীগুলো জলবায়ু দ্বারা, মৃত্তিকা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। শুধু যে প্রাকৃতিক পরিবেশই মানুষের জীবন জীবিকাকে নিয়ন্ত্রণ করে, সেটাও কিন্তু ঠিক না। আমরা যে এই যে বললাম, মানুষের সামাজিক পরিবেশ, মানুষের ধর্ম, জাতি, এগুলাও কিন্তু আমাদের অর্থনৈতিক কার্যাবলীগুলোকে নিয়ন্ত্রণ করছে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ধর্ম আবার মানুষের অর্থনৈতিক কার্যাবলীতে কিভাবে প্রভাব বিস্তার করে। খেয়াল করে দেখো, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের জন্য মদ খাওয়া কিন্তু হারাম। ফলে দেখা যায় মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। ফলে আমাদের যে মদের ব্যবসা, আমাদের ইসলাম ভিত্তিক যে দেশগুলো আছে, মুসলমান যে কান্ট্রিগুলো আছে, মুসলিম দেশগুলোতে দেখবা যে মদ শিল্পটি গড়ে ওঠেনি। ব্যাংকিং যে খাত, সে ব্যাংকিং খাতটা অনেক বেশি উন্নত না। অন্যদিকে তোমরা দেখো, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে খুব সহজেই মানুষ কি করছে, খুব সহজেই মানুষ মদের শিল্প কারখানা গড়ে তুলছে, তারা ভীষণভাবে ব্যবসা করছে। তাদের ওখানে অত ধরাবাঁধা নিয়ম নাই, তারা ব্যাংকিং সেক্টরে অনেক বেশি উন্নত। তাহলে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, আমরা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারছি যে ধর্ম আমাদের কি করছে, অর্থনৈতিক কার্যাবলীগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করছে। এভাবে প্রতিটা জিনিসই আমাদের বিভিন্ন ধরনের উপাদান, প্রাকৃতিক পরিবেশের উপাদান, সামাজিক পরিবেশের উপাদানগুলো আমাদের কি করছে, অর্থনৈতিক কার্যাবলীগুলোকে নিয়ন্ত্রণ করছে বা প্রভাবিত করছে। তাহলে আমরা এই মানব ভূগোলের এই তিনটা ক্ষেত্র সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু জানতে পারলাম। শিক্ষার্থীরা তোমরা দেখো, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়টা আছে এবং এটাই হচ্ছে প্রথম অধ্যায়, এখান থেকে সাধারণত একটা প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমাদের এই টপিকগুলো অবশ্যই মনোযোগের সাথে পড়তে হবে। তাহলে আমরা আজকে মানব ভূগোল সম্পর্কে জানলাম, ভূগোল সম্পর্কে জানলাম, মানব ভূগোলের ক্ষেত্র সম্পর্কেও বিস্তারিতভাবে জানলাম। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।